ওনার কথায় মায়ার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। উৎসাহিত কণ্ঠে বলে উঠল মায়া, বাগানে যেই ঘরটা আছে, মানে ওই যে ছাদ আছে, কিন্তু চারপাশ ফাঁকা, আর কি যেন রাখা আছে ওইগুলো। মায়া আর মনে করতে পারছে না ওইগুলোকে কি বলে। সামিরা জট করে বলল, সোফা চেয়ার টেবিল রাখা আছে ওখানে। মায়া, হ্যাঁ, ওগুলো ওখানে থেকে সরিয়ে আমার ঘরে যে খাটটা আছে ওইটা ওখানে রেখে দেবে। আমি আজ থেকে ওখানেই থাকতে চাই, এটাই হচ্ছে আমার সব থেকে বড় ইচ্ছা। মায়ার কথা শুনে সবাই হেসে ফেলল, আর আসিফ, সে যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে মায়ার মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে বাইরে বলল এক, আর এখন সবার সামনে বলছে আর এক। সাবিনা বেগম, কিন্তু মায়া মামুনি, ওখানে তো সব সময় থাকা যায় না। বৃষ্টি পড়লে তো ছাদ আসবে, ভিজে যাবে, আবার দিনের বেলা সূর্যের তাপ লাগবে, গরম করবে। মায়া জেদি গলায় বলল, না আম্মু, আমি অত কিছু বুঝি না। আমি আজ থেকে ওখানেই থাকবো, ওই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আসিফ মায়াকে বোঝানোর মতো করে বলল, কিন্তু মায়া, তুমি বাড়ির সবাইকে অন্য কিছু বলতে চাইছিলে, এটা তো নয়। তোমার তো আরও একটা ইচ্ছা আছে বলছিলে, সেটা বলো। মায়া আসিফের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, অন্য কিছু? কি সেটা? এটাই তো আমার বড় ইচ্ছা। আমি ওই বাগানের ঘরটাতে থাকতে চাই। আসিফ মায়াকে মনে করানোর চেষ্টা করে বলল, আরে এটা না, তুমি তখন আমাকে দোলনায় বসে যেটা বললে, ওটার জন্য বাড়ির সবাইকে রাজি করাবে বললে, ভুলে গেলে এত তাড়াতাড়ি? আসিফ শেষের কথাটা কিছুটা অসহায় গলায় বলল। মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দোলনায় বসে কি বললাম? আমি তো বসে বসে বাগানের ঘরটাতে থাকার কথা ভাবছিলাম, আপনাকে তো কিছুই বলিনি। মায়ার কথায় আসিফ বোকা বনে গেল যেন। নির্বাক হয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। ওর চোখে যেন একরাশ বিস্ময় আর মনের গভীরে এক তীব্র হতাশা। এমনটা হবে ভাবেনি ও, যেন মুহূর্তেই ওর সমস্ত হিসেব নিকেশ গিয়ে ঠেকেছে শূন্যে। আসিফ মায়ার দিকে অসহায় চোখে তাকালো, কিন্তু মায়া সেদিক কোনো পাত্তা দিল না। আসিফের মনে হচ্ছিল যেন নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলে। মায়াকে নয়, বরং নিজেকেই ওর এখন পাগল মনে হচ্ছে। ও জানে মায়ার মস্তিষ্ক মাঝে মাঝে প্রতারণা করে ওর সাথেই। কিছু কিছু কথা, কিছু মুহূর্ত অল্প কিছু সময় পরই মুছে যায় যেন ধোঁয়ার মতো। আজ যা বলেছে কাল তা হারিয়ে যায় বিস্মৃতির অন্ধকারে। কিছু কিছু স্মৃতি আটকে রাখে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময়ে ওর ব্রেন যেন এক খরস্রোতা নদী, ধরা যায় না কিছুই। এ অসহায় পরিস্থিতির সুযোগটাই তো নিতে চেয়েছিল আসিফ। মায়া যখন বিয়েতে রাজি হলো তখন সে ভেবেছিল বাকিটুকু পথ সহজ হবে, পরিবারকে সে চাপে ফেলবে। মায়ার এখন যা অবস্থা, তাতেই মায়া এখন যা চায় ওকে তাই দিতে হবে, না হলে ওর ব্রেনে উল্টো প্রভাব পড়বে। ভেবেছিল একবার যদি মায়া নিজের জেদে বলতো আমি বিয়ে করব, তবে কেউ আর কিছু বলার সাহস পেত না। কিন্তু এখন মায়া যেন সব ভুলে বসে আছে। মুহূর্তে সব কিছু গিলে ফেলেছে ওর মস্তিষ্কের অদৃশ্য অরণ্য। আসিফ কিছুতেই ভাবতে পারেনি এত দ্রুত এমন একটা রূপ নিতে পারে পরিস্থিতি। তার ঠান্ডা অবহেলা, স্মৃতি, ছেঁড়াখোড়া ধরন আর সেই নিষ্পাপ দৃষ্টি, সব মিলে আসিফের সমস্ত কৌশল এক মুহূর্তে মাটি করে দিয়েছে। কি ব্যাপার, দেশের বিখ্যাত বিজনেসম্যান আজ আমার দুয়ারে, তাও আবার এই অবস্থা? কিছুটা তাচ্ছিল্য করে কথাগুলো বলল আসিফ। আরমান নিজেই হুইল চেয়ার ঘুরিয়ে একাই আসিফের রুমে প্রবেশ করছে। আরমান
গম্ভীর গলায় বলল, ভুল জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছিস তুই আসিফ। ভালো হবে সময় থাকতে সরে যা, না হলে এই আরমান শাহরিয়ার এক কলিজায় হাত দেওয়ার ফল ভালো হবে না। আসিফ বাঁকা হাসি দিয়ে বলল, তোর কলিজা? ভাই, ওটা তো এখন একটা খালি ডায়েরি, যার পাতা আছে গল্প নেই। তুই বোধহয় এখনও সেই পুরনো গল্পগুলো খুঁজে চলেছিস। এখন ভয় পাচ্ছিস নাকি যে সেই খালি ডায়েরির সাদা পাতাগুলো যদি অন্য গল্প বসে যায়? আরমান ঠান্ডা গলায় আসিফের দিকে তাকিয়ে বলল, খালি ডায়েরির পাতা যে নতুন গল্প লিখতে দেয় সেটা ঠিক, কিন্তু কিছু গল্প থাকে যা একবার লেখা হয়ে গেলে মুছে ফেলা যায় না। হয়তো মস্তিষ্ক থেকে মুছে ফেলা সম্ভব, কিন্তু হৃদয় থেকে নয়। তুই হয়তো সেই খালি পাতায় জোর করে ঢুকতে চাচ্ছিস, কিন্তু ভুলে যাস না এই পাতাগুলো খালি হবার আগেও সেখানে আমার গল্পই লেখা ছিল। হ্যাঁ, আমারই একটু অসাবধানতার কেউ হয়তো মুছে দেওয়ার সুযোগ পেয়েছে সেই পুরনো গল্প, কিন্তু একবার আমি সেই গল্প আবারও লিখব, নিজের কলমে, নিজের কালি দিয়ে, নতুনভাবে। আর সেই পাতায় কালকে হস্তক্ষেপ করতে দেব না। আসিফ বাঁকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, দেখা যাক সেই সাদা পাতায় শেষ পর্যন্ত কার গল্প বসে যায়। কেটে গেছে প্রায় 2 মাস। আরমান এখন শারীরিকভাবে একেবারে সুস্থ, ফিরে এসেছে সে আগের রূপে, কিন্তু বাইরের সেই নির্ভরতায় মুখোশের নিচে একটা ভেঙে পড়া হৃদয় শব্দে রক্ত ঝরিয়ে চলছে। আরমান ভেঙে গেছে ভেতর থেকে, মায়া অবহেলা, মায়ার নির্লিপ্ত আচরণে। অন্যদিকে মায়াও ফিরে এসেছে, তবে সেই আগের মায়া নয়, সে নতুন এক রূপে, যেন অনিশ্চিত এক ঝড়ের মতো। চোখে মুখে এখন আগুনের ছায়া, কোথায় কোথায় জেদ, আচরণের তীব্র রাগের আঁচ। ছোট ছোট বিষয়ে মেজাজ হারিয়ে ফেলে, আবার এক মুহূর্তেই সে রাগের ভেতর থেকে চোখ টপ টপ করে ঝরে পড়ে অশ্রু। অসন্তোষটা তাকে গ্রাস করে চলেছে প্রতিদিন। তবে চিকিৎসকের সুশৃঙ্খল থেরাপি, আরমানের নিঃস্বার্থ ভালোবাসা আর অক্লান্ত যত্নে মায়া এখন অনেকটাই স্বাভাবিক। এখন আর স্মৃতির পাতাগুলো সাদা পড়ে থাকবে না। নতুন করে যা ঘটে তা ধরে রাখতে পারে ওর মস্তিষ্ক। তবে হারানোর অতীত, সেই অধ্যায়টা রয়ে গেছে এক অদৃশ্য কুয়াশায় ঢেকে। মায়ার নিয়মিতভাবে নিয়ে যাওয়া হয় একজন সাইকিয়াট্রিস্ট এর কাছে, যিনি ওর আবেগ আর মানসিক ওঠাপড়া বুঝতে চেষ্টা করেন। আর একজন শিক্ষিকা ধীরে ধীরে গড়ে তুলছেন ওর ভাঙা জ্ঞান ভাঙার। মায়া সে এখন ঠিকই বোঝে চারপাশে সব কিছু, আর এই বোঝার মাঝেই ওর ভেতরে জন্ম নিচ্ছে এক তীব্র প্রশ্ন, কে সে? কেই বা তার জীবনের এত বড় একটা অংশ ধোঁয়ায় ঢাকা? এই উত্তরহীনতা ওকে অস্থির করে তুলে, নিজের কাছেই নিজেকে প্রশ্ন ছুড়ে ফেলে প্রতিদিন। কিন্তু হাজার চেষ্টা করেও সে প্রশ্নগুলো উত্তর খুঁজে পায় না। সামিরা, রুম্বি, এই বাড়ির সকলের কাছে জানার চেষ্টা করেছে নিজের সম্পর্কে, কিন্তু স্পষ্ট কোনো উত্তরও পায়নি। মায়া আর আরমানের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। মায়াকে আরমান নিজের সাথে সহজ হওয়ার সুযোগটাই দেয়নি। আরমানের কাছেও বহুবার করেছে নিজের মনের প্রশ্নগুলো, কিন্তু কোনো উত্তর পায়নি। এখন ডক্টর বারণ করেছে হঠাৎ ওর আগের জীবনের ঘটনাগুলো বলতে। এতটা চাপ মায়ার ব্রেন নিতে পারবে না। তাই সবাই অসহায় হয়ে পালিয়ে বেড়ায় মায়ার প্রশ্নগুলো থেকে। এই 2 মাসে মায়াকে খাবার খাইয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া সবটাই নিজ হাতে করেছে আরমান। আর আরমানের হাতের খাবার খাওয়াটা মায়ার অভ্যাসে পরিণত হয়েছে। আরমান আসে চুপচাপ, মায়াকে খাবার খাইয়ে দিয়ে চলে যায়। মায়া ওর রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে, বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। নিজের জীবনের হিসাব নিকাশ কষে চলেছে, কিন্তু সে হিসাব মিলেও
যেন মিলছে না। ম্যাম, স্যার অপেক্ষা করছে রুমে, উনি আপনাকে খাইয়ে আবার অফিস যাবেন। রুবির ডাকে মায়া ঘুরে তাকালো। বিরক্ত গলায় বলল, রুবি, তোমার কতবার বলেছি আমাকে ম্যাম বলবে না? ভালো লাগে না শুনতে রুবি, অভ্যাস হয়ে গেছে ম্যাম। মায়া আবার বিরক্ত হয়ে মায়া চলে গেল। রুবি মনে মনে বলল, সামান্য একজন কর্মচারী হয়ে এই বাড়ির বড় বউকে নাম ধরে কি করে ডাকবো ম্যাম? আপনি ভুলে গেলেও আপনার পরিচয়টা তো আর মিথ্যা হয়ে যাবে না। মনে মনে কথাগুলো ভেবে রুবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল রুম থেকে। আর মায়া রুমে এসে দেখল আরমান সোফায় বসে আছে, গম্ভীর মুখে ফোনে কিছু কাজ করছে হয়তো। পরনে এখনও অফিসের ড্রেস আপ। দুপুর 3টে বাজতে চলল। মায়াকে দুপুরের খাবার ঘরে দিয়ে গেলেও খায়নি। মিসেস সাবিনা বেগমও অনেক জোর করেও খাওয়াতে পারেনি মায়াকে। বলেছে এখন খিদে নেই, কিন্তু আসল কারণ তো অন্য কিছু। প্রতিদিন আরমান লাঞ্চ টাইমে বাড়ি আসে, মায়াকে খাইয়ে নিজেও খেয়ে আবার অফিসে যায়। এটাই এখন ওদের অভ্যাসে পরিণত হয়েছে। আজ একটু কাজের চাপ থাকায় বাড়ি আসতে পারেনি আরমান, তাই রবিকে বলেছিল মায়াকে খাইয়ে দিত। কিন্তু মায়া খায়নি। সে খবর পেয়ে নিজের কাজ ফেলে এখন ছুটে এসেছে ওকে খাওয়াতে। মায়া চুপচাপ বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসলো আরমানের পাশে। তবে দূরত্ব বজায় রেখে আরমান মায়াকে নিজের পাশে বসতে দেখে ফোন পকেটে ভরে নিঃশব্দে খাবারের প্লেট হাতে তুলে নিল। এরপর চুপচাপ খাওয়াতে শুরু করলো। আরমান খাওয়াচ্ছে, কিন্তু একবারও মায়া চোখের দিকে তাকাচ্ছে না। আর মায়া সে তো এক ধ্যানে তাকিয়ে আছে আরমানের দিকে। এই মানুষটার ছোট ছোট যত্নগুলো বড্ড আপন লাগে। মনে হয় মানুষটা ওর খুব কাছের কেউ, অনেক দিনের চেনা এই মানুষটার সাথে নিবিড় সম্পর্ক রয়েছে ওর। কিন্তু কি সেটা? কেন এত আপন মনে হয়? মাথার ভেতর তাতে যেন একটা গোলক বাধায় সৃষ্টি হয়েছে। নিজের মনের এই প্রশ্নের উত্তর হাতড়াতে থাকে মায়া, কিন্তু উত্তর মেলে না। এর ফল স্বরূপ চোখ থেকে চুপচাপ করে ঝরে পড়ে অশ্রু। আরমান গম্ভীর গলায় বলল, খাওয়ার সময় কাঁদতে নেই, খাওয়া হয়ে গেলে যত ইচ্ছা কাঁদবে, কিচ্ছু বলবো না। আরমানের এই নিষ্ঠুর কথা শুনে মায়ার কষ্ট দ্বিগুণ বাইরে গেল। জোরে জোরে শব্দ করে কান্না করতে শুরু করলো ও। আরমানের ভেতর থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। খাবারের প্লেটটা নামিয়ে রেখে মায়াকে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিল। মায়া আরমানের আদুরে স্পর্শ পেয়ে আরও ভেঙে পড়ল যেন। আরমানের বুকে মুখ গুজে কান্না করেই চলেছে। আরমান মায়াকে কাঁদতে দিল কিছুক্ষণ, যদিও ওর বুকের ভেতরটা মুচড়ে উঠেছে বারবার, কিন্তু কিচ্ছু করার নেই। পরিস্থিতি এখন ওর হাতের বাইরে। মায়া কাঁদতে কাঁদতেই অসহায় গলায় প্রশ্ন করল, কেন বলেছিলেন না আমাকে আমার বিষয়ে? আমার নাম মায়া, এটা ছাড়া আমি আর কিচ্ছু জানি না। আমার পরিবার কোথায়? সবার মা বাবা আছে, আমার কই? সবার জীবন সাজানো গোছানো, আমার কেন ছন্ন ছাড়া? আরমান, এটাই তো তোমার পরিবার। মায়া এক ঝটকায় ছাড়িয়ে নিল আরমানের কাছ থেকে নিজেকে। চিৎকার করে বলল, না না, মিথ্যে বলছেন আপনি আমায়। এটা আমার পরিবার নয়। আমি জানি আমি এই বাড়ির আশ্রিতা। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল মায়া। আর মায়ার কথা আশ্রিতা কথাটা শুনে আরমানের বুকের ভেতরটা মুচড়ে উঠল। আশ্রিতা? আরে ও তো আরমানের রাজ্যের রানী। সেটা কিভাবে বুঝাবে আরমান ওকে? আরমান গম্ভীর গলায় বলল, আশ্রিতা? কে বলল তোমায় এ কথা? মায়া ঝাঁক মেশানো গলায় বলল, কেউ বলেনি, নিজে নিজে বোঝার মতো যথেষ্ট জ্ঞান আছে আমার।
মায়া বলল, প্রতিটা কথা যেন শানিত ছুরির মতো বেঁধে যাচ্ছে আরমানের অন্তরে। এই মেয়েটা কি ওর একটা শব্দ কতটা গভীর ক্ষত তৈরি করে। কিভাবে ওকে সব কিছু বোঝাতে গেলে তো শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলতে হবে, সেই প্রথম দিন থেকে, সেই তিক্ত শুরু থেকে। কিন্তু ওদের গল্প শুরুটা তো মোটেও সুন্দর নয়। অন্ধকারে ভুল বোঝাবুঝি, অবহেলা, সব মিলিয়ে এক বিষণ্ণ অতীত। মায়া যদি সবটা জেনে ফেলে তাহলে কি ও ভুল বুঝবে না? এখন যতটুকু বিশ্বাস আর টুকরো টুকরো অনুভবের বন্ধনে ওরা একসাথে আছে, সেটাও হয়তো আর থাকবে না। আর মায়ার মানসিক অবস্থা, সেটাও তো আর 5টা স্বাভাবিক মানুষের মতো নয়। অতটা ভার একসাথে সে কি নিতে পারবে? এসব ভেবে ভেতরটা হঠাৎ প্রচণ্ড অসহায় লাগলো আরমানের। আরমান, আর কখনো যেন তোমার মুখ থেকে এই কথাটা শুনতে না পাই। এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তোমার জন্য নিজের কাজ ফেলে এসেছি আমি। আমাকে আবার অফিস যেতে হবে। মায়া জেদি গলায় বলল, খাবো না আমি। কে বলেছে আমার জন্য আপনাকে কাজ ফেলে আসতে? চলে যান আপনি। আরমান এক দীর্ঘশ্বাস ছাড়ল। মায়া আবার উত্তেজিত হয়ে পড়ছে। এভাবে হবে না, ওকে নরম গলায় বোঝাতে হবে। আরমান হাত রাখলো মায়ার মাথার ওপর, নরম সুরে বলল, আচ্ছা, তুমি যা যা জানতে চাও সব বলবো আজ রাতে। এখন খাবারটা খেয়ে নাও, আমার লেট হচ্ছে তো। অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে একটা। মায়া ছলছল চোখে তাকালো আরমানের দিকে, অসহায় গলায় বলল, সত্যি বলবেন তো? কথা দিন আগে। আরমান, আচ্ছা, কথা দিচ্ছি, বলবো। এখন খেয়ে নাও। মায়ার মুখে হাসি ফুটে উঠল। আরমান মায়ার চোখের পানি মুছে দিল যত্ন সহকারে। এরপর ধীরে আবারও খাওয়াতে শুরু করলো। মায়াও আর জিদ দেখালো না, চুপচাপ খেয়ে নিল। এরপর মায়ার খাওয়া হয়ে গেলে ওই এক প্লেটে খাবার তুলে নিয়ে খেতে শুরু করলো আরমান। আর মায়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। মেডিসিনগুলো খাইয়ে দিল। এরপর মায়া হাত ধরে ওকে নিয়ে আসলো বিছানার কাছে। বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখন একটু ঘুমাও, ভালো লাগবে মায়া। আমার মাথায় হাত বুলিয়ে দেবেন একটু? প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি না আর এত চাপ সহ্য করতে পারছি না। মায়ার নিঃসংকোচ আবদার আরমানের হৃদয়ে প্রশান্তি ঢেউ বয়ে গেল। আরমান তাকালো তার হাত থাকা ঘড়ির দিকে। কিছুক্ষণ পরই ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কিন্তু ওর মায়াবতীর থেকে ইম্পর্টেন্ট অন্য কিছু নয়। পকেট থেকে ফোন বের করে মেসেজ দিল আবিরকে মিটিংয়ে 1 ঘন্টা পিছিয়ে দিতে বলল। এর মধ্যেই মায়া বিছানার নিজের শরীর এড়িয়ে দিয়েছে। আরমান বসলো মায়ার ঠিক মাথার পাশে। মায়ের মাথা হাত রাখতেই মায়া কি হলো কে জানে, ওর মাথাটা তুলে দিল আরমানের কোলের ওপর। 2 হাত দিয়ে আরমানের কোমর জড়িয়ে ধরল। আরমান অবাক, একসাথে বিস্মিত। ওর মনের এক আশ্চর্য রকমের ভালো লাগার ঢেউ বয়ে গেল। নিঃশব্দে হাত বুলিয়ে দিতে লাগলো মায়ার মাথায়, কোমল আর স্নেহ ভরা স্পর্শে। কয়েক মুহূর্তের মধ্যে আরমানের স্পর্শ ঘুমের দেশে হারিয়ে গেল মায়া। নিঃশ্বাসের ছন্দে ছন্দে মুখে ফুটে উঠল এক প্রশান্তির ছায়া। আরমান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কে বলবে এই মেয়েটার কিছুক্ষণ আগে রাগ জেদে অঙ্গিমূর্তি হয়ে উঠেছিল, এখন তো যেন এক আদুরে বাচ্চার মতো লাগছে ওকে। আরমানের চোখে যেন সে এক নিষ্পাপ স্বপ্নের কন্যা। চলবে আমার নিষ্ঠুর ভালোবাসা।